বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 16 পরিমিতি এর একটি অংশ 16-3 বৃত্ত নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই এই অনুশীলনের জন্য বৃত্তের যে সূত্রাবলী আছে সেই সূত্রাবলী আমরা জানবো, শিখব এবং সেই সূত্রগুলো প্রয়োগ করে এই অনুশীলনে যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা একটি বৃত্ত এঁকে নিলাম। আমরা এই যে বৃত্ত আঁকলাম, বৃত্তের একটি কেন্দ্র নির্ধারণ করলাম, এটি কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। আর এই যে চারদিকে যে বক্ররেখাটি আছে সেটিকে বলা হয় বৃত্তের পরিধি, আর এটিকে বৃত্তের দৈর্ঘ্য বলা যায়। বৃত্তের দৈর্ঘ্যকে তার পরিধি বলে। তো এই যে পরিধি আছে, কেন্দ্র থেকে আমরা যে পরিধি পর্যন্ত দূরত্ব হিসাব করি, এটি হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে, এবং একে প্রকাশ করি আমরা আর দিয়ে। তো সুতরাং আমরা বৃত্তের সূত্রগুলি শুরু করতে পারি এখান থেকে, যে বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল আর। আর আমি বৃত্তের উপরস্থ দুটি বিন্দুর সংযোগ রেখাংশ যদি আঁকি যা কেন্দ্রগামী হয়, কেন্দ্র দিয়ে যায়, এমন একটি যদি রেখাংশ আঁকি, তাইলে এই কেন্দ্র দিয়ে যাওয়ার কারণে এটির মধ্যে দুটি ব্যাসার্ধ রয়েছে। এখান থেকে এখান পর্যন্ত একটি ব্যাসার্ধ, এখান থেকে এখান পর্যন্ত একটি ব্যাসার্ধ। তো এটি হচ্ছে ব্যাস। তাহলে বৃত্তের উপরস্থ দুটি বিন্দুর সংযোজক রেখাংশ যা কেন্দ্রগামী সেটিকে বৃত্তের ব্যাস বলে, এবং ব্যাসের মধ্যে দুটি ব্যাসার্ধ রয়েছে বলে একে আমরা 2r দিয়ে প্রকাশ করি। সুতরাং বৃত্তের ব্যাস ইকুয়াল 2r। আবার একটু খেয়াল করি আমরা, যে যদি এই বৃত্তের যে বক্ররেখাটা আছে তাকে আমরা বলছি পরিধি। এই পরিধিটাকে আমরা যে কোনো উপায়ে যদি মাপি, যেমন মনে করো একটি সুতা এখান থেকে শুরু করে এমনি আমি চারদিকে ঘুরিয়ে আবার এখানে এনে যদি সুতাটাকে লম্বা করে ফেলি এবং একটা স্কেল দিয়ে মেপে নেই, তাহলে এটা পাই গেলাম পরিধি। তো এইটা মাইপে আমরা একটা জায়গায় লিখে রাখলাম পরিধিটা কত। অতঃপর এই যে ব্যাস আছে, ব্যাসটিকে আমরা মাপলাম, মেপে আমরা যদি পরিধির মানটাকে ব্যাসের মান দিয়ে যখন ভাগ করব, তো যে যত বড়ই বৃত্ত আঁকি না কেন বা ছোট বৃত্তই আঁকি না কেন, প্রত্যেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট ফল আসবে। অর্থাৎ বৃত্তের পরিধিকে যখন আমরা বৃত্তের ব্যাস দিয়ে ভাগ দেব, তখন একটা নির্দিষ্ট মান আসবে। সেই মানটি হচ্ছে 3.1416। এটা আমরা ছোট বৃত্ত নিয়ে করলেও 3.1416 হবে, কিংবা একটা বৃত্তাকার স্টেডিয়াম, বৃত্তাকার পার্ক, সেই ক্ষেত্রে যদি আমরা পরিধিকে ব্যাস দিয়ে ভাগ দিই তাহলে পাবো আমরা 3.1416। যেহেতু এই বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটা নির্দিষ্ট মান, এই নির্দিষ্ট মানটিকে বলা হয় ধ্রুবক। আর এই ধ্রুবককে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় একটি প্রতীক যাকে আমরা বলি পাই। তো সেই থেকে বলা যাচ্ছে যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে পাই বলে। আমি আবারও বলছি, বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাস এর অনুপাতকে পাই বলে। তো যেহেতু অনুপাত একটি ভগ্নাংশ, আমরা ভগ্নাংশ আকারে লিখলাম ইকুয়াল পাই। তো আমরা যদি বৃত্তের ব্যাসের সূত্র পাইছি আমরা 2r, সেই 2rকে ব্যবহার করি লিখতে পারি বৃত্তের পরিধি বাই 2r ইকুয়াল পাই। আর গ্রহণ করে লিখতে পারি আমরা বৃত্তের পরিধি ইকুয়াল 2 পাই আর। সুতরাং সেই থেকে আমরা বলি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর। এবার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কয়েকটি পদ্ধতি দেখব। আমরা প্রথম পদ্ধতি নিয়ে এখন শুরু করছি। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে বৃত্তটি যে নিলাম আমরা, এর ভিতরে যে জায়গাটা আছে সেটিকে বলা হয় বৃত্তক্ষেত্র। এই বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আসলে এটির আমরা সাধারণত ক্ষেত্রফল নির্ণয় করি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে। এটি যেহেতু আয়তাকার না, তাই এর দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে না, প্রস্থ পাওয়া যাচ্ছে না। সুতরাং এটিকে কৌশল করে এর ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা একটা কাজ করি, এটা ধারালো একটি ছুরি নিয়ে আমরা বৃত্তটির ব্যাস বরাবর আমরা এটিকে কেটে 2 টুকরা করে দেব। তো যদি 2 টুকরা করি, একটু খেয়াল করি, আমরা এখানে চিত্র দিকে তাকাই, তো টোটাল যেই পরিধিটা ছিল তার মান ছিল আমাদের 2 পাই আর।
এখন সমান দুই ভাগে ভাগ করলে একটা পরিধির একটা অংশ চলে গেছে উপরের দিকে, আরেকটা অংশ চলে আসছে নিচের দিকে। তো পরিধি যেহেতু টুয়াইস পাই আর, তো দুই ভাগ করলে পাই আর পড়লো। তাইলে নিচের অংশে চলে গেল আমাদের পাই আর অংশ, উপরের অংশ চলে গেল আমাদের পাই আর অংশ। হ্যাঁ, এই পাই আর পাই আর মিলে হচ্ছে টুয়াইস পাই আর, পরিধি ঠিক থাকলো। এবার এটিকে বলা হবে বৃত্তের ব্যাস, এবং এটিও বৃত্তের ব্যাস। এখন আমরা কি করব? প্রথমত আমরা বৃত্তটিকে ব্যাস বরাবর কেটে দুই টুকরা করে নিলাম। এবার আমরা একটা ধারালো কিছু দিয়ে বৃত্তের যে কেন্দ্র আছে, হ্যাঁ, এই কেন্দ্র থেকে আমার আনুমানিকভাবে আমি একটু অংশ এভাবে কেটে নেব। তবে এমনভাবে কাটবো কেন্দ্র থেকে বিচ্ছিন্ন করে এভাবে কেটে একেবারে পরিধির কাছে নিয়ে আসবো। তবে পরিধির কাছে এসে আমরা পুরোপুরি বিচ্ছিন্ন করব না, একটু আহ, একটু বাদ রাখবো যাতে লেগে থাকে। আমরা পুরোপুরি বিচ্ছিন্ন করব না, কেন্দ্র থেকে কেটে নিয়ে আসবো ঠিক, কিন্তু আমরা পরিধির কাছে এনে একটু রেখে দেব। এভাবে আর এইটি সমান করেই আরেকটি অংশ কেটে নিলাম। প্রত্যেকবারই কেটে কেটে আমি পরিধির কাছে এনে থেমে যাব। এভাবে কেটে আমি যদি সমান কতগুলো অংশে বিভক্ত করি, এখন আমি প্রথম অংশটাকে যদি টান দেই আর শেষ অংশ টান দেই সোজা করি, তাহলে এটি হয়ে যাবে এরকম একটি অংশ। আমি আবার খেয়াল করি যে এখানে যতটা টুকরা আছে কিন্তু লেগে আছে, তো প্রথম টুকরা ধরে টান দিলাম আর শেষের টুকরা ধরে টান দিলাম, পুরো অংশটা এরকম হয়ে যাবে। তো এরকম যদি হয়ে যায় তাহলে একটু খেয়াল করি নিচের এই যে ভূমিটা আছে সেটা কিন্তু ওই পরিধির একটা অংশ চলে আসছে, পাইয়ারটা, মানে পুরা পাইয়ারটা এখানে চলে আসছে, এটা পাইয়ার। আর এখানে যেহেতু আমি এখান থেকে এখানে অংশ কেটে নিয়েছি, তাহলে এই এই সুচালু অংশটা হচ্ছে এই পর্যন্ত। আর যেহেতু টোটালটা হচ্ছে ব্যাস টুয়াইস আর, তো এই পর্যন্ত হবে আমাদের আর। তো এভাবে আমরা যদি এখানে যতটা সমান অংশে বিভক্ত করছি, ঠিক সমান অংশে এখানে ততটুকু বিভক্ত করব, করে টান দিলে আমরা এই অংশটা পেয়ে যাব। এই দুটি অংশকে যদি আমরা এই যে খাজ আছে, খাজ বরাবর ঢুকিয়ে দেই, তাহলে একটি অংশ আরেকটি অংশের সাথে যদি পুরোপুরি কীভাবে মিলিয়ে দেই, তাহলে হয়ে গেল একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দাঁড়ালো পাই আর, প্রস্থ দাঁড়ালো আর। সুতরাং এই বৃত্তটি একটি আয়তাকার ক্ষেত্রে পরিণত হলো। এখন বৃত্তটি ক্ষেত্রফল মানে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং আমরা লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই লিখলাম আমরা দৈর্ঘ্য পাই আর ইন্টু প্রস্থ আর হচ্ছে আমাদের পাই আর স্কয়ার। সুতরাং বলা যায় বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আমরা বৃত্তের ব্যাসার্ধ জানলাম, বৃত্তের ব্যাস জানলাম, বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে শিখলাম। এই অনুশীলনটি করার জন্য আরও কিছু সূত্রের প্রয়োজন রয়েছে আমাদের, যেটি হচ্ছে বৃত্তচাপ। এখানে বৃত্তচাপ হচ্ছে বৃত্তের পরিধির একটা অংশ। আবার খেয়াল করি যে এখানে যে আমরা বৃত্তচাপটা আঁকছি সেটি দিয়ে পুরো একটা বৃত্ত আঁকা যেত, তো পুরা বৃত্তের একটা পরিধির একটা অংশ হচ্ছে বৃত্তচাপ। তো এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত সেটি বের করতে হবে, এবং তার জন্য আমরা সূত্র নির্ণয় করব। প্রথমত আমরা দেখি যদি এই চাপটি দিয়ে একটা বৃত্ত আঁকি, তাহলে পুরা বৃত্ত এঁকে ফেললাম এবং এর জন্য একটা কেন্দ্র নির্ধারণ করলাম। তো আমরা এখন বলতে পারি যে এই যে কেন্দ্রটা আছে তার চারদিকে আছে মোট 360 ডিগ্রি। তো এই 360 ডিগ্রি কোণের জন্য আমাদের চাপের দৈর্ঘ্য হচ্ছে পুরা পরিধি। আবার বলছি, কেন্দ্রে আছে আমাদের 360 ডিগ্রি, তার জন্য আছে পুরা পরিধিটা। তো সম্পূর্ণ পরিধি বা সম্পূর্ণ চাপের জন্য আমাদের কোণ হচ্ছে 360 ডিগ্রি। আমরা লিখতে পারি 360 ডিগ্রির জন্য চাপের দৈর্ঘ্য বলা যায় টুয়াইস পাই আর। তো আমি যে চাপটা নিয়েছি সেই চাপটা যদি কেন্দ্রের মধ্যে একটা কোণ তৈরি করে, তার জন্য হিসাব করব। সেখান থেকে আমরা 1 ডিগ্রির জন্য বাই করলাম টুয়াইস পাই আর বাই 360। এখন এই চাপটা যদি কেন্দ্রে আমার থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমি তো লিখতেই পারি 360 ডিগ্রির জন্য চাপের দৈর্ঘ্য হচ্ছে টোটাল পরিধিটা মানে টুয়াইস পাই আর। তো 1 ডিগ্রির জন্য হবে টুয়াইস পাই আর বাই 360। আর থিটা ডিগ্রির জন্য একই নিয়ম করি আমরা, তাহলে থিটা ডিগ্রির জন্য হবে টুয়াইস পাই আর ইন্টু থিটা বাই কত 360। এটি হচ্ছে আমাদের বৃত্তচাপের অর্থাৎ চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। সুতরাং বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস পাই আর ইন্টু থিটা বাই 360, অথবা আমি যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে হবে আমার
পাই পাই আর ইন্টু থিটা বাই 180। অর্থাৎ যদি আমি বৃত্তচাপের দৈর্ঘ্য বাই করতে যাই তাহলে আমার ওই বৃত্তের ব্যাসার্ধের মান লাগবে, আর ওই বৃত্তচাপটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো সেটি জানলেই আমি বৃত্তচাপের দৈর্ঘ্যটা খুব অনায়াসেই বের করতে পারবো। আমাদের আরেকটি অংশ হচ্ছে বৃত্তাংশ। বৃত্তের একটা অংশ হচ্ছে বৃত্তাংশ। আমরা এই বৃত্তাংশের ক্ষেত্রফল বা এই বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা এই এই বৃত্তাংশের জন্য একটা সম্পূর্ণ একটা বৃত্ত এঁকে ফেলি। তো আমরা আবার আগের মতো বলতে পারি যে টোটাল ভিতরে যে ক্ষেত্রফলটা আছে, টোটাল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আর টোটাল বৃত্তর ক্ষেত্রের জন্য আমাদের কোণ দেওয়া আছে টোটালি সম্পূর্ণ কত 360 ডিগ্রি। আমরা লিখতে পারি 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আবার বলছি, যেহেতু বৃত্তাংশ বৃত্তকলা হচ্ছে বৃত্তের একটা অংশের ক্ষেত্রফল, তো আমরা এই বৃত্তাংশটা যদি কেন্দ্রের মধ্যে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করি তাহলে আমরা বলতে পারি এই যে টোটাল ক্ষেত্রফলটা বৃত্তের কেন্দ্রে মোট 360 ডিগ্রি কোণ তৈরি করছে। তো আমরা লিখছি 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন 1 ডিগ্রির জন্য কত আসতেছে আমাদের? পাই আর স্কয়ার বাই 360। সুতরাং থিটা ডিগ্রির জন্য আসবে পাই আর স্কয়ার ইন্টু থিটা বাই 360। এটি হচ্ছে আমার বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সুতরাং বলতে পারি আমরা বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইন্টু থিটা বাই 360। আমরা আগের মতো বলছি যে যদি বৃত্তের ব্যাসার্ধ থাকে এবং এই বৃত্তাংশটা তার কেন্দ্রে যদি যে কোণ তৈরি করছে সেই কোণটি থাকে, আমরা খুব সহজে বৃত্তাংশের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী। আরেকবার এক নজর দেখে নেই। বৃত্তের ব্যাসার্ধ আর, ব্যাস টুয়াইস আর, পরিধি টুয়াইস পাই আর, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, চাপের দৈর্ঘ্য টুয়াইস পাই আর ইন্টু থিটা বাই 360 অথবা পাই আর ইন্টু থিটা বাই 180। আর বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু থিটা বাই 360। তো চলো আমরা এই সূত্রাবলী দিয়ে এই অনুসরণে যত গাণিতিক সমস্যা আছে সেগুলোকে আমরা সমাধান করে ফেলি। আমরা বোঝার সুবিধার্থে সূত্রগুলোকে আমরা একটা কর্নারে নিয়ে নিলাম। 1 নম্বর সমস্যা হচ্ছে আমাদের একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 126 হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তো চাপের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস পাই আর ইন্টু থিটা বাই 360। আমার লাগবে আর মানে ব্যাসার্ধের মান, আর থিটা কোণের মান, সবই তো দেওয়া আছে এখানে। তো লিখবো এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমার থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, আর বৃত্তের ব্যাসার্ধ যেহেতু এখানে ব্যাস দেওয়া আছে তো ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধ বাই করতে গিয়ে ব্যাসকে 2 দ্বারা ভাগ করে নিলাম, ইকুয়াল হলো 63 সেন্টিমিটার। সুতরাং চাপের দৈর্ঘ্যের সূত্রটা বসিয়ে আমরা সেখানে মানগুলো বসিয়ে দেব, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে নেব, ওইগুলো 32.9868 সেন্টিমিটার। সুতরাং আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে যা বের করলাম। নাম্বার 2, প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠকে ঘুরে এলো। ওই মাঠের ব্যাস নির্ণয় করো। একটু ভালো করে খেয়াল করো, মাঠ, এই ঘোড়াটি মাঠ ঘুরে এলো, তার মানেটা কি? বৃত্তাকার মাঠ তো তো মাঠটা যদি ঘুরে আসে তার মানে হচ্ছে মাঠের পরিধিকে সে অতিক্রম করছে। তার মানে হচ্ছে এই 1.5 মিনিটে ঘোড়াটি মাঠের চারদিক ঘুরে আসছে, পরিধিকে অতিক্রম করছে। তো পরিধি আমি যদি এই পরিধিটাকে বাই করি সেখান থেকে আমার খুব সহজেই ব্যাসটা নির্ণয় করা সহজ হয়ে যাবে। তো আমরা লিখতে পারি যে ঘোড়াটি 1 মিনিটে আর 1.5 মিনিটে, বা এটা সমস্ত বাংলা হবে 3/2 মিনিটে যায় কত 66 ইন্টু 3/2। কীভাবে? ওই যে 1 মিনিটে যায় 66 মিটার, সুতরাং 1.5 মিনিটে বা 3/2 মিনিটে যায়, এটা গুণ দিয়ে নিলাম আমরা। তো 2 দিয়ে কাটাকাটি করলে 2 দিয়ে 66 কাটলে আমাদের হবে 33, 3 33 99 মিটার। তার মানে 1.5 মিনিটে ঘোড়াটি 99 মিটার ঘুরে আসছে। আমরা একটু আগে বলে গেছি যে ঘোড়াটি মাঠটি ঘুরে এলো মানে কি পরিধিকে ঘুরে আসছে, তার মানে পরিধিটা হচ্ছে 99 মিটার। সুতরাং বলা যেতে পারে ঘোড়াটি 1.5 মিনিটে মাঠের পরিধি সমান পথ অতিক্রম করে। এখন মাঠের ব্যাসার্ধ যদি আমরা আর ধরি তাহলে পরিধি হবে টুয়াইস পাই আর মিটার এবং ব্যাস হবে টুয়াইস আর মিটার। তো আমরা বলতে পারি যে যেহেতু সে পরিধিকে অতিক্রম করে আসছে 99 মিটার অতিক্রম করে আসছে, তার মানে হচ্ছে টুয়াইস পাই আর হচ্ছে 99। সেখান থেকে আমরা টুয়াইস আর বের করব, কারণ টুয়াইস হচ্ছে আমাদের ব্যাস। প্রশ্ন বলছে যে মাঠের ব্যাস নির্ণয় করা।
তো 2r=99 বাই এই পাই নিয়ে আসলাম নিচে। আমরা এখন পাইয়ের মানটা বসিয়ে দিলাম, বসিয়ে হিসাব করলে 2r পেয়ে গেলাম 31.51। আনসার হয়ে গেল আমাদের মাঠের ব্যাস 31.51 মিটার। নাম্বার 3, একটি বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, চাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তার মানে বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে। বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এস কত, পাই আর স্কয়ার ইন্টু থিটা বাই 360, এটি হচ্ছে 77। সেখান থেকে আমরা আর এর মান বসিয়ে কেন্দ্রে যে থিটা কোণ আছে কোণটিকে আমরা বের করে নেব। তো আমরা এখানে লিখব বৃত্তের ব্যাসার্ধ আর, কেন্দ্রস্থ কোণ থিটা হলে বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু থিটা বাই 360 বর্গ একক। এই প্রশ্ন মতে বা শর্ত মতে পাই আর স্কয়ার ইন্টু থিটা বাই 360 এটা ক্ষেত্রফল, এটা হচ্ছে 77 এর সমান। আমরা লিখতে পারি পাই আর স্কয়ার ইন্টু থিটা বাই 360 ইকুয়াল 77। সেখান থেকে আমরা আর এর মানটা বসিয়ে নিলাম। আর এর মান দেওয়া আছে এখানে ব্যাসার্ধ 21, এই যে 3.1416, আর এর মান 21 স্কয়ার ইন্টু থিটা বাই 360 ইকুয়াল টু 77। এরপর আমাদের জাস্ট হিসাব করা পালা, উপরগুলো হিসাব করা একসাথে, আর এটা আর গণন করে পেলাম এটা। এরপরে থিটা ইকুয়াল টু হবে এই অংশটা ওইখানে গিয়ে ভাগ হয়ে গেল, সুতরাং থিটা হয়ে গেল আমাদের 20.008 ডিগ্রি। আনসার হবে আমাদের কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হবে 20.008 ডিগ্রি। নাম্বার 4, একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করা। জাস্ট সূত্র বসিয়ে দিয়ে হিসাব করলে হয়ে গেল। বৃত্তের ব্যাসার্ধ আর দেওয়া আছে 14 সেন্টিমিটার, কেন্দ্রস্থ কোণ থিটা দেওয়া আছে আমার 75 ডিগ্রি, এবং বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা সূত্র বসিয়ে দিলাম, এরপরে মান বসিয়ে দেবো, হিসাব করে নেব। আমাদের বের হয়ে গেল 128.282 বর্গ সেন্টিমিটার। নাম্বার 5, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়, রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। একটু খেয়াল করি, ভিতরে যেটি আছে সেটি হচ্ছে বৃত্তাকার মাঠ, আর এদিকে হচ্ছে তার রাস্তা, হ্যাঁ বাইরের দিকে। তো রাস্তা যদি এটা যদি রাস্তা হয়, রাস্তার বাইরের দিকে হচ্ছে একটা পরিধি, ভিতরের দিকে হচ্ছে একটা পরিধি। বাইরের পরিধিটা বড়, ভিতরের পরিধিটা ছোট। বাইরের পরিধিটা কত বড়? 44 মিটার বড়। রাস্তাটি কতটুকু মানে প্রস্থ মানে পাশ সেটা বের করতে হবে। তো আমরা প্রথমত দেখি যে মাঠের যে ব্যাসার্ধ সেটিকে ধরলাম আমরা আর, আর রাস্তাটি যে প্রস্থ আছে সেটিকে ধরলাম আমরা এক্স। রাস্তা সহ মাঠের আমার ব্যাসার্ধ হবে, এটা হলো রাস্তা বাদে বা রাস্তার ভেতরের যে ব্যাসার্ধ সেটি আর, আর রাস্তাটির প্রস্থ ধরছি আমরা এক্স, আর রাস্তাটি তাহলে রাস্তার বাহিরে ব্যাসার্ধ কত হবে? রাস্তার সহ ধরলে হবে আর প্লাস এক্স। তো আমরা লিখতে পারি, ধরি রাস্তাটির ভেতরে ব্যাসার্ধ আর মিটার, রাস্তাটির প্রস্থ এক্স মিটার, রাস্তাটির ভেতরে পরিধি হবে 2 পাই আর মিটার, বাইরে পরিধি হবে 2 পাই আর এর পরিবর্তে হবে আর প্লাস এক্স মিটার। আবার বলছি 2 পাইয়ের সাথে ব্যাসার্ধ গুণ হয়ে হচ্ছে পরিধি, আর এখানে 2 পাই ইন্টু ব্যাসার্ধ হয়ে গেছে আর প্লাস এক্স, তাহলে এটা হবে 2 পাই ইন্টু আর প্লাস এক্স মিটার। তো এখন যেহেতু বাইরের পরিধিটা বেশি ভেতরের পরিধি অপেক্ষা, আমি একটা ইকুয়েশন তৈরি করতে পারি। শর্ত মতে বাইরের পরিধি মাইনাস ভিতরের পরিধি ইকুয়াল 44, কারণ বলে আছে এখানে রাস্তাটি ভেতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়, তার মানে বাইরের পরিধি বিয়োগ ভিতরের পরিধি সমান হচ্ছে 44। সেখান থেকে আমরা গুণ করলে এটি পাবো 2 পাই আর 2 পাই এক্স মাইনাস 2 পাই আর ইকুয়াল টু 44। তো 2 পাই আর কাটা গেলে থাকলো 2 পাই এক্স ইকুয়াল 44, বা এক্স ইকুয়াল টু 44 বাই 2 পাই। এখন কাটাকাটি করে আমরা যদি করি তাহলে 2 দিয়ে ভাগ করলে 22 বাই পাই, পাইয়ের মান বসালে আমরা যা পাবো সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 7.002। তাহলে আমি রাস্তাটির প্রস্থ ধরছি এক্স মিটার, যার মান বের হলো 7.002, সুতরাং রাস্তাটির প্রস্থ হচ্ছে 7.002 মিটার। নাম্বার 6, একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার, পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল নির্ণয় করা। আবার চিত্রটা দেখি, আমরা বলছি কি বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে 26 মিটার,
আর বাইরের দিক দিয়ে 2 মিটার প্রস্থ। তাহলে আমরা ভিতরে যে অংশটা আছে সেটিকে ধরে একটি বৃত্তাকার পার্ক। হ্যাঁ, তো তার জন্য ব্যাস কত আছে 26। তাহলে আমার ব্যাসার্ধ হয়ে যাবে কত, যেহেতু টোটালটা হচ্ছে ব্যাস হচ্ছে 26, ব্যাসার্ধ হবে 26 অর্ধেক 13 মিটার। আর রাস্তাটির প্রস্থ হচ্ছে আমার 2 মিটার। ফলে রাস্তার সহ যদি ধরে আমি পার্কটিকে, তাহলে ব্যাসার্ধ হবে আমার কত, এখানে আছে 13 মিটার যোগ 2 মিটার হবে 15 মিটার। এখন আমি যদি এই রাস্তা সহ ধরে সম্পূর্ণটা ক্ষেত্রফল ব্যয় করি, তার থেকে ভিতরের অংশ ক্ষেত্রফলটা বের করে ভিতরের অংশ ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে থাকবে রাস্তার ক্ষেত্রফলটা। আমি আবার বলছি, সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করে ভিতরে যে পার্কটা আছে তার ক্ষেত্রফলটা বাদ দিলেই কিন্তু আমরা রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে যাব। সেভাবে আমরা কাজ করি। পথ বাদে পার্কে ব্যাসার্ধ হবে 26/2 মিটার ইকুয়াল টু 13 মিটার। পথ সহ পার্কে ব্যাসার্ধ আর হবে 13 + 2, কারণ পথ ধরলে হবে আরও 2 বেশি, হবে 15 মিটার। এখন পথ বাদে পার্কের ক্ষেত্রফল হবে πr²। পথ সহ হবে πr², এটা ক্যাপিটাল R², কারণ আমরা সহকে আমরা ব্যাসার্ধকে আর ক্যাপিটাল আর ধরছি, πr²। সুতরাং পথের ক্ষেত্রফল হবে পথ সহ ক্ষেত্রফল থেকে পথ বাদে পার্কের ক্ষেত্রফলটা মাইনাস করে নিই। সেখান থেকে পাই কমন নেব আমরা, r² - r²। সেখানে আমরা মানগুলো বসিয়ে দেব, বসিয়ে দিয়ে আমরা শুধু হিসাব করে নেব। হিসাব করে পাবো 175.93 বর্গ মিটার। এটি হচ্ছে আমাদের পথের ক্ষেত্রফল। এবার নাম্বার 7, একটি গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার, পেছনের চাকার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণসংখ্যক বার বেশি ঘুরবে। এটা খেয়াল করো, এখানে ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার, এখনও সেন্টিমিটার, কিন্তু পথটা আছে আমাদের মিটারে। তাই ভিন্ন ভিন্ন একক নিয়ে এটা করা যাবে না, সবগুলাকে একই এককে নিতে হবে। হয় এই গাড়ির যে চাকাগুলোর যে ব্যাস আছে সেগুলোকে মিটারে নিতে হবে, আর না হয় পথটা যে মিটার আছে তাকে সেন্টিমিটার আনতে হবে। আমরা একটা গাড়ি কল্পনা করি, এর সামনের চাকা ছোট আর পেছনের চাকা বড়। সেই হিসাবে এটা হচ্ছে তার সামনের চাকার ব্যাস, যা 28 সেন্টিমিটার। পেছনের চাকার ব্যাসটা একটু বড়, সেটা হচ্ছে 35 সেন্টিমিটার। এখন আমরা লিখতে পারি গাড়ির সামনের চাকা ব্যাসার্ধ স্মল আর ইকুয়াল টু, যেহেতু ব্যাস দেওয়া আছে আমরা এটাকে ভেঙে নিলাম 14 সেন্টিমিটার ইকুয়াল 0.14 মিটার। আমরা সেন্টিমিটারকে মিটারকে নিয়ে গেলাম। আমি আগেও বলেছিলাম যে সেন্টিমিটার আছে চাকার ব্যাসগুলো আর পথ আছে মিটারে, তাই আমরা একটাকে নিয়ে গেলাম, অর্থাৎ ব্যাসগুলোকে মিটার নিয়ে গেলাম। গাড়ির সামনে চাকা পরিধি, চাকা ঘোরার সাথে পরিধি সম্পর্ক আছে, কারণ চাকাটা ঘুরে মানে কি, তার পরিধির অংশটা ঘুরে। চাকাটি একবার ঘুরে মানে পরিধি একবার ঘুরে, চাকাটি 10 বার ঘুরে মানে পরিধি 10 বার ঘুরে। এই কারণে আমরা চাকা ঘোরার সাথে পরিধি সম্পর্ক আছে, তাই আমরা চাকাটা কতবার ঘুরলো সেটা হিসাব করতে হলে চাকাটা পরিধি হিসাব করতে হবে। আমরা একটা উদাহরণ দিই, যে মনে করি একটা গাড়ির চাকার পরিধিটা হচ্ছে 5 মিটার, ধরে নিলাম 5 মিটার, রাস্তাটা আছে আমার 20 মিটার। তাইলে 5 মিটার যদি হয় পরিধি আর রাস্তা যদি 20 মিটার হয়, তাহলে চাকাটা একবার ঘুরলে তার পরিধি সমান পথ যাবে। তার মানে চাকাটা যদি পরিধি যদি হয় 5 মিটার, তাইলে চাকাটি একবার ঘুরে যাবে 5 মিটার। রাস্তাটার দৈর্ঘ্য যদি হয় 20 মিটার, কীভাবে করবো আমরা, ওই চাকাটার পরিধি দিয়ে যদি আমরা রাস্তাটার দৈর্ঘ্যটাকে ভাগ দেই, তাহলেই বোঝা যাবে চাকাটি কতবার ঘুরবে। তো চাকার পরিধি যদি হয় 5 মিটার, রাস্তা যদি হয় 20 মিটার, তো পরিধি 5 দিয়ে যদি দূরত্ব 20 মিটারকে ভাগ করি, তাহলে পাওয়া যাবে 4, অর্থাৎ চাকাটি 4 বার ঘুরবে। তাই একটি চাকা কতবার ঘুরবে তা বের করতে হলে চাকার পরিধি দিয়ে রাস্তার দূরত্বকে ভাগ করতে হবে, তাইলে আমরা চাকাটি কতবার ঘুরবে তা পেয়ে যাব। এই জন্য আমরা গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ থেকে সামনের চাকার পরিধি নির্ণয় করতেছি। মান বসিয়ে দিলাম, বসিয়ে হিসাব করে পাইলাম এত মিটার। সুতরাং সামনের চাকাটি মোট ঘুরে ওই যে পরিধি ছিল আমাদের, আর এই মোট দূরত্ব ছিল 88 মিটার, সেই মোট দূরত্বকে পরিধি দিয়ে ভাগ করে নিলাম, পাইলাম 100 বার প্রায়। হ্যাঁ, দশমিকের পরে কিছু আসতে পারে, সেই জন্য আমরা বার প্রায় লিখলাম। আমরা বেশি হলে এটাকে আপাতত মানে দশমিকের পরে সামথিং থাকলে এটাকে বাদ দিয়ে আমরা প্রায় লিখে নিলাম। তেমনি করে পেছনের চাকার ব্যাসার্ধ, পেছনের চাকার পরিধি বের করে নেব, পেছনের চাকা মোট ঘুরে
80 বার ঘুরলো। তাইলে সামনে চাকা মোট ঘুরলো কতবার বার করছি আমরা? 100 বার। পেছনের চাকা মোট ঘুরছে 80 বার। সুতরাং সামনের চাকা বেশি ঘুরলো, দুটা বিয়োগ করলে পাওয়া যাবে। সুতরাং গাড়ির সামনের চাকা পেছনের চাকা একটা বেশি ঘুরে 100 বিয়োগ 80 বার বা 20 বার প্রায়। উত্তর হয়ে গেল আমাদের 20 বার। নাম্বার 8, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটি বৃত্ত নিলাম, এর ভিতরে একটা বর্গ আঁকলাম। আমরা একটু খেয়াল করে দেখি বৃত্তের সাথে বর্গের সম্পর্কটা কি। এখান থেকে এখানে যদি আঁকি, এটা হলো আমার বৃত্তের ব্যাস। ভালো করে খেয়াল করে দেখা যাবে যে যেটি বৃত্তের ব্যাস নির্দেশ করে সেটি বর্গের কর্ণকে নির্দেশ করে। তার মানে বৃত্তের ব্যাস এবং বর্গের কর্ণ সমান। কখন? যখন একটি বর্গক্ষেত্র যখন বৃত্তে অন্তর্লিখিত হয়। একটা বর্গক্ষেত্র যখন একটা বৃত্তের অন্তর্লিখিত হয়, তখন বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আর ব্যাসের দৈর্ঘ্য সমান হয়ে যায়। সেই সূত্র ব্যবহার করেই আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটি নির্ণয় করব। প্রথমত এই যে বৃত্তের যে ব্যাস যদি ধরি সেটা হবে টুয়াইস আর বর্গ হিসাবে কর্ণের সূত্র হবে তার √2, এটা আমরা আগেও হিসাব করে ফেলছি। আগে যে অনুশীলন করছি সেখানে আমরা বলছি যে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হয় √2a, √2a। বৃত্তের ব্যাসার্ধ r হলে ব্যাস হবে টুয়াইস r, পরিধি হবে টুয়াইস পাই r। তো এখন দেওয়া আছে আমার এখানে যে পরিধি হচ্ছে 220, তাহলে টুয়াইস পাই r ইকুয়াল টু হচ্ছে 220। সেখান থেকে আমি বের করে নিলাম টুয়াইস r, কারণ ব্যাস হলো টুয়াইস r আর ব্যাসটাই তো আমাদের কর্ণের সমান। তো টুয়াইস r ইকুয়াল টু কত হবে? 220/পাই। সেখানে পাইয়ের মান বসিয়ে আমরা হিসাব করে নিলাম 101.8589। এখন আবার বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। তো এখানে বর্গের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু বৃত্তের ব্যাস, আমরা একটু আগে বলে গেছি। বা বর্গের কর্ণ হচ্ছে √2a, বৃত্তের ব্যাস হচ্ছে টুয়াইস r, বা √2a ইকুয়াল টু টুয়াইস r মান বের করে নিয়েছি আমরা আগেই 101.8589। সেখান থেকে এর মানটা ভাগ করে বের করে নিলেই হয়ে গেল 72.025 মিটার। অর্থাৎ বর্গটির বাহুর দৈর্ঘ্য 72.025 মিটার। 9, এই বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো। আমরা বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি জানি টুয়াইস পাই r, আর সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে তার পরিসীমা হয় ত্রাইস a, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান, 3টা বাহু হবে ত্রাইস a। শর্ত মতে টুয়াইস পাই r ইকুয়াল টু ত্রাইস a, সেখান থেকে আমরা r এর মানটা বের করে নিলাম ত্রাইস a বাই টুয়াইস পাই। এখন বাই করতে বলা আছে বৃত্তের ক্ষেত্রফল ইস্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি পাই r স্কয়ার ইস্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3a²/4 ইকুয়াল পাই দেওয়া পাই থাকলো, আর এর মানটা পাইছি আমরা ত্রাইস a বাই টুয়াইস a, লিখে স্কোয়ার দিলাম আর বাকিটা রয়ে গেল আমাদের পাই 9a²/4 পাই স্কয়ার ইস্টু রয়ে গেল এটা। তো অনুপাত যেহেতু ভাগ, তো উভয় দিকের মধ্যে যেগুলো ভাগ কাটাকাটি যাবে আমরা বাদ দিয়ে দেব। আমাদের 4 বাদ যায় এবং a² বাদ যায়। এখানে একটা পাই আর এই পাই স্কয়ার কাটলে থাকবে একটা পাই, থাকলো কি আমাদের 9/পাই/√3। আবার বলছি 4 আর 4 বাদ, a² বাদ, এই পাই দিয়ে পাই স্কয়ার কাটলে হবে একটা পাই আর উপরে থাকবে শুধু 9। তো আমরা এখন যদি পাই দিয়ে এই দুইটাকে ভাগ করি, কারণ আমরা জানি অনুপাতকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতে কোনো পরিবর্তন হয় না। তো আমরা এই নিচে যে পাই আছে, তো আমরা একটা কাজ করি, দুইটাকেই পাই দিয়ে গুণ করি। তো গুণ করলে পাই এক্ষেত্রে কাটা যাবে, থাকবে 9/√3 পাই। আবার আমরা 9কে লিখতে পারি 3 × 3 আর √3 পাই। আবার এই 3 থাকলো আর দ্বিতীয় 3কে লিখতে পারি √3 × √3, কারণ √3 × √3 হচ্ছে √9 মানে 3, একটা 3 হচ্ছে দুইটা √3 গুণফলের সমান। তো এখন উভয় দিক থেকে আবার বাদ দিতে পারি আমরা √3 থাকবে আমাদের 3√3 পাই, একটা √3 বাদ গেল। তো হয়ে গেল আমাদের
বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 3√3:π। 10 বলছে যে নিচের চিত্রগুলো নিচের চিত্রের তথ্য অনুযায়ী গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে দেখা যায় এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা অর্ধবৃত্ত আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল মিলে হবে এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল। তো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল আগে বের করে নিই। এটা কিন্তু সমকোণী ত্রিভুজ নয়, কারণ এর 8, 9, 10 সমকোণী ত্রিভুজ যদি হতো তাহলে বৃহত্তর বাহুর বর্গটা কত? 10, 10 এর বর্গ হলো 100, বাকি দুটা বর্গ করে যোগ করলে হতো 100, সেটি কিন্তু হচ্ছে না, ফলে এটি সমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নয়। তো আমরা প্রথমত ত্রিভুজটির অর্ধ পরিসীমা বের করে নেব বাহুগুলোর সমষ্টি বাই 2, কারণ s ছিল a + b + c/2। অর্ধ পরিসীমা বের করে সেখান থেকে ত্রিভুজটির ক্ষেত্রফল পাবো আমরা রুট ওই যে s * s - a s - b s - c। অর্ধ পরিসীমা প্রকাশ করি আমরা s দিয়ে, তো s এর মান পাইলাম 13.5। তাহলে আমাদের সূত্র ছিল রুট s * s - a, s মানে 13.5 * s - a 13.5 মাইনাস যে কোনো একটা বাহু ইন্টু 13.5 দ্বিতীয় আরেকটি বাহু ইন্টু 13.5 তৃতীয় আরেকটি বাহু, মানে s * s - a s - b s - c। সেই সূত্র প্রয়োগ করে আমরা ক্ষেত্রফলটা বের করে নেব 34.197। এখন বাকি রইল উপরে যে অংশটা আছে অর্ধবৃত্ত, তার অর্ধবৃত্তের জন্য ব্যাস হচ্ছে 9 সেন্টিমিটার। তো সুতরাং অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল হবে 9/2 সেন্টিমিটার, ইকুয়াল হবে 4.5। সুতরাং এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হলো হতো πr², কিন্তু এখানে আছে অর্ধেকটা বৃত্ত, তাই হাফ πr²। আবার বলছি πr² হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফল, যেহেতু এখানে অর্ধেকটা বৃত্ত আছে হাফ πr²। সেখানে মান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে হিসাব করে পাইলাম আমরা 31.809। তাহলে দুটা এই যে এখানে ত্রিভুজটির ক্ষেত্রফল আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল দুটা যোগ করে হবে গাঢ় অংশের ক্ষেত্রফল। সুতরাং মোট ক্ষেত্রফল দুটি যোগ করে পাইলাম 65.988 বর্গ সেন্টিমিটার। এবার আমরা দ্বিতীয় চিত্রের জন্য বাই করি। দ্বিতীয় দেখা গেছে এটি একটি বর্গ, কারণ সবগুলো বাহু সমান দেওয়া আছে, তাই বর্গের ক্ষেত্রফল অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান হবে, মানে সমষ্টি সমান হবে। বর্গটির ক্ষেত্রফল হচ্ছে 4² কত হবে 16, আর অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার 2 সেন্টিমিটার, ক্ষেত্রফল হবে হাফ ইন্টু πr²। হিসাব করে পাইলাম আমরা এত 6.283, যেটা যোগ করে পাই এগুলো আমরা মোট ক্ষেত্রফলটা। তৃতীয় চিত্রের মধ্যে একটা আয়তক্ষেত্র আছে, তার থেকে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বাদ দেওয়া লাগবে। প্রথমত আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 120, অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6, ক্ষেত্রফল হচ্ছে আমাদের ওই হাফ πr²। হিসাব করে মান বসিয়ে আমরা পাইলাম 56.549। এখন টোটাল ক্ষেত্রটা থেকে যদি আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে গাঢ় চিহ্নিত অংশটির ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে মোট ক্ষেত্রফল হবে 120 বিয়োগ 56.549 হবে 63.451। সর্বশেষ যেটা আছে এটি বর্গক্ষেত্রের ভিতরে একটি বৃত্ত অন্তর্লিখিত আছে। তো আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার 144। এখন একটু খেয়াল করি, তো এটা যদি 12 হয় তাহলে এই যে দেখি আমরা এখান থেকে এখান দিয়ে সোজা টানলেই হবে বৃত্তের ব্যাস, এই ব্যাসটা হচ্ছে বর্গের বাহুর সমান, তাই না? তাইলে বৃত্তটির ব্যাসার্ধ আর হবে 12/2। আমি আবারও বলছি, এটা যদি হয় ব্যাস, তো ব্যাসটা হবে বর্গের বাহুর সমান 12 সেন্টিমিটার, এটা ভাগ করলে হবে আমার 6, মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। ক্ষেত্রফল হবে, যদি এটা একটি ভুল হচ্ছে, এটা হবে বৃত্তের ক্ষেত্রফল πr²। আমরা মান বসিয়ে নিলাম। আমি আবার বলছি এটা অর্ধবৃত্ত হবে না, এটা হবে বৃত্তের ক্ষেত্রফল πr²। ধরে আমরা মানগুলো বসালাম 3.1416 আর 16² বসিয়ে হিসাব করলাম 113.098। তাহলে আমার টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 144, আর বৃত্তটির ক্ষেত্রফল হচ্ছে 113.098। যেটা বিয়োগ করলে পাই যাবো আমি গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল 144 মাইনাস 113.098, বাদ দিয়ে থাকবে 30.902 বর্গ সেন্টিমিটার। তো বন্ধুরা, আমরা বৃত্তের সূত্রাবলী জেনে এই অনুশীলনীর সমস্ত সমস্যাগুলো আমরা সমাধান করে ফেললাম। তো আজকে এই পর্যন্তই, আমরা আগামী পর্বে কোনো একটা বিষয় নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।